আচ্ছা আমরা স্টার্ট করছি, সবাই একটু খেয়াল করি, আমরা যার যার জায়গায় বসি এবং সবাই একটু খেয়াল করি। আপনার ফ্রেন্ড কোথায়, কি ধরনের অসুস্থ বলেন তো? শরীর ব্যথা? শরীর তো ব্যথা আমারও, আমার তো কখনোই শরীর ব্যথা মানে ঠিক হয় না। এটা কোনো টেকনিক বা বুদ্ধি আছে শরীর ব্যথা ঠিক করার? হ্যাঁ, এক্সারসাইজ বলতে সপ্তাহে 4 দিন বা 5 দিন 1 ঘন্টা করে হাঁটি, প্রতিদিন হয় না। হ্যাঁ, জিম করি না। এই লেকেই হাঁটি, লেকে প্রচুর লোকজন হাঁটে। বাসা এখানে ভিতরে কলাবাগান, কমফোর্ট হসপিটালটা আছে না গ্রিন রোডে, তার পেছনে। শরীরে ব্যথা কেন হয় জানেন? যদি ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, ইউরিক অ্যাসিড, যার কারণে কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। হিমোগ্লোবিন আছে, আমার ক্রিটেনিন একটু বাড়তি ছিল, ওটা ঠিক হয়ে গেছে। ক্রিটেনিনের প্রবলেম ছিল। আমার ইউরিক অ্যাসিডটা মূল প্রবলেম হচ্ছে আমার হরমোন রিলেটেড একটা ছোট প্রবলেম আছে, এই কারণে ইউরিক অ্যাসিডটা এমনিতেই বেড়ে যায় আর কি। ওটা কন্ট্রোল, মানে হাঁটাহাঁটি না করলে ওটা কন্ট্রোল হবে না। মূল বিষয়টা হচ্ছে যে আমি এজ 20-22 পর্যন্ত মানে পুরোদস্ত ক্রিকেটার ছিলাম, খেলতাম। এরপরে পুরোপুরি সব বন্ধ হয়ে গেছে, স্টপ। মানে মনে করেন যখন আমি হয়তো দিনে 7-8 ঘন্টা দৌড়াদৌড়ি করতাম, আর এখন 6-10 মিনিট বা 15 মিনিটও হাঁটা হয় না। ওই চেঞ্জটা আর ইয়ে করতে পারে নাই আর কি, অ্যাডপ্ট করতে পারে নাই। আমি 5 ঘন্টা ঘুমাই। হ্যাঁ, ইউরিক অ্যাসিডে খাওয়া দাওয়া, কিন্তু আমি সব কিছু খাই, ডাক্তারের কোনো নিষেধ নেই। ডাক্তার বলে দিয়েছে আমি সব খাবো, এই পরিমাণে যায়নি। 5 ঘন্টা, অ্যাকচুয়ালি 7 ঘন্টা ঘুমালে শরীরটা বেশি ভালো থাকে, 5 ঘন্টা ঘুমালে একটু কষ্টকর হয়, একটু কম হয়। বাট 5 ঘন্টা ঠিক আছে। মানে স্ট্যান্ডার্ড আপনি 8 ঘন্টা ঘুমাবেন প্রতিদিন, মানে ঠিক আছে। 10 ঘন্টা মানে যত বেশি ঘুমানো যায় সেটা শরীরের জন্য ভালো। বাট আবার 12 ঘন্টার বেশি হলে মুশকিল। 12 ঘন্টার উপরে ঘুম আবার খারাপ। না, এখনো 7 বছর আছে। হ্যাঁ, 7 বছর ইনশাল্লাহ এখনো আছে, কারণ আমাদের আয়ু তো বেড়েছে। ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল মনে আছে? ভালো তো, খারাপ কিছু বলে নাই। আচ্ছা, সো অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি। আমাদের ফর্মটাও রেডি ছিল, আমি যতটুকু মনে পড়ে যে আমি যতটুকু করেছিলাম আমি কিন্তু ওখান থেকে শুরু করেছি, যদিও একবার দেখানো হয়েছে, রিপিট হচ্ছে। সো যে যেখানে বোঝে নাই ওই জায়গাটা পয়েন্ট আউট করবে। ওকে, সেভ হয়েছিল, ডিসপ্লে হয়েছিল লাস্ট ডেতে, তারপরেও আমি আবার সেভ করছি, আবার ডিসপ্লে করছি। যাদের প্রবলেম আছে সেই প্রবলেমের জায়গাগুলো আমাকে বলবেন, আমি প্রয়োজনে আরও স্ট্রেস নিয়ে, মানে স্ট্রেস করে আরও ভেঙে চুরে আলোচনা করব। ওকে, কিছু কাজ আমি দিয়ে দিব, সেই কাজগুলো কিন্তু করতে হবে। ওকে, হোমওয়ার্কে। আচ্ছা, সো আমি আমার ডেটাবেসটাতে যাচ্ছি। ব্লক ব্যাচ 13, আজকে ক্লাস নাম্বার কত? 24। আমি কত করেছিলাম? 22 না?
আচ্ছা, আমি 23 ধরে আগাবো, কিন্তু আমার সময় হাতে খুব কম, কারণ হচ্ছে ই কমার্সটা বাকি আছে। টেমপ্লেটটা আমি দিয়ে দিব, কারণ হচ্ছে আমি ব্লগে যতটুকু আগাবো ওই অনুপাতে আপনারা কিন্তু ই কমার্স নিয়ে আগাবেন। আমি যাতে ই কমার্সের একটা নির্দিষ্ট পোর্শনে গিয়ে ধরতে পারি এবং সেটা নিয়ে আগাতে পারি, কারণ যে ক্লাসগুলো আছে এর মধ্যে আবার 2টা ক্লাস অ্যাজাক্সের ওপরে আছে, এবং অ্যাজাক্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু ধীরে সুস্থে আমাদের শিখতে হবে। এই কারণে আমাদের পুরো সেশনে কিন্তু ক্লাসের সংখ্যা অত বেশি নেই, যেটা আমরা খুব স্লোলি করতে পারি, রাইট? সো আমার ক্যাটাগরিটা নিয়ে আমি যাচ্ছি, টিবিএল ক্যাটাগরি নিয়ে আগাচ্ছি। টিবিএল ক্যাটাগরি আমার করা আছে। ক্যাটাগরি টেবিলটা যদি আমি যাই, ক্যাটাগরি টেবিলে কি কি আছে? ক্যাটাগরি আইডি, যেটা প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। এটা আসবে কোথা থেকে? আমার ফর্ম থেকে। সো আমি যে কাজটা করব, আমি আমার ডাটাগুলো, ফর্মের যে ডাটা, সেই ডাটাগুলো নিয়ে যাব কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে নিয়ে যাব মডেলে, মডেল থেকে নিয়ে যাব ডেটাবেস। অ্যাড ক্যাটাগরি যে ফর্মটা আমরা করেছিলাম সেটা ভিউ এর মধ্যে আছে, একটা ভিউ পেজ, তাই না? ওই ফর্মের ডাটাটা যখন আমরা সাবমিট করব, আমরা তাকে নিব কোনো একটা কন্ট্রোলার, নাম সুপার অ্যাডমিন, তাই না? কন্ট্রোলারটার নাম কি? সুপার অ্যাডমিন না? সুপার অ্যাডমিনের কোনো একটা ফাংশন লিখবো, সেই ফাংশনের কাছে আমি ডাটাটা পাস করব, রাইট? এই ডাটাটা আমরা মডেলের কাছে দিব, বাট মডেলে দেওয়ার আগে কি করতে হবে? মডেলকে লোড করে নিতে হবে। কারণ মডেলে দেওয়ার আগে মডেলকে এখান থেকে আমি লোড করলাম, তারপর ওই স্পেসিফিক ডাটাটাকে আমি মডেলের কাছে পাস করলাম। মডেল কি করবে? কোয়েরি চালিয়ে ডেটাবেসে ডাটা রেখে দেবে। তো আমি যখন কন্ট্রোলার থেকে মডেলের কোনো ফাংশন কল করছি, সেই ফাংশনের এক্সিকিউশন যদি হয়ে যায়, তাহলে আবার ফেরত আসবো কোথায়? কন্ট্রোলারে। দেন আমি এখান থেকে একটা মেসেজ দিয়ে এখানে আমি ডিসপ্লে করে দিতে পারি না, ইউর ডেটা সাকসেসফুলি সেভ। তাহলে কি হলো? আমার ভিউ থেকে আমি ডাটা ট্রান্সফার করছি কার কাছে? ফার্স্টে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার থেকে ডাটা যাচ্ছে কার কাছে? মডেলের কাছে, মডেল ডেটাবেসে ডাটা রেখে দিচ্ছে। এবং আবার উল্টো পথে কন্ট্রোলার থেকে একটা ভিউ লোড, ওই ভিউটাই লোড করছি, সাথে একটা মেসেজ সহ যে তোমার ডাটা সাকসেসফুলি সেভ হচ্ছে। সো এমভিসি এর যে প্রসেসটা, ভিটা হচ্ছে ভিউ, যেখানে থাকবে আমার ফর্ম, সি কন্ট্রোলার, যেখানে আমার ডাটাগুলো, ফর্মের ডাটাগুলো গুছিয়ে অ্যারেতে রাখবো, তারপরে মডেলটা হচ্ছে কি, যার কাছে আমি ডাটা পাস করবো এবং সে ডাটাবেসের ভেতরে আমার ডাটাটা রাখতে সাহায্য করবে। ওকে, সো আমার মডেলও একটা ক্লাস, কন্ট্রোলারও একটা ক্লাস, বাট ভিউটা কেমন? একটা ফাইল, ঠিক আছে? ফাইল। সো মডেল, ভিউ, কন্ট্রোলার সম্পর্কে তো কিছুটা ধারণা হচ্ছে যে ডেটাবেসের অ্যাকশনগুলো কোথায় হবে? মডেল ক্লাস ভিউ। ভিউ হবে কোথায়? ভিউ ফাইলের মাধ্যমে। দুজনের মধ্যে ইন্টারঅ্যাকশন বা দুজনের মধ্যে সামঞ্জস্যতা রাখবে কে? কন্ট্রোলার ক্লাস। ঠিক আছে? ক্লাসের মধ্যে থাকে কি? ফাংশন, তাই না? সো কন্ট্রোলারের ভেতরেও থাকবে ফাংশন, মডেলের ভেতরেও থাকবে ফাংশন। প্রত্যেকটা অ্যাকশন এক্সিকিউট হবে কোনো না কোনো ফাংশনের মাধ্যমে। বুঝা যাচ্ছে? আমি যদি একটা সিঙ্গেল পেজও লোড করতে চাই, একটা ফাংশনের হেল্প নিয়ে আমাকে পেজটা লোড করতে হবে, কারণ আমি ডিরেক্ট কোনো ভিউকে লোড করতে পারি না। আমি কোথায় যাব? কন্ট্রোলারে, কন্ট্রোলারে কোনো একটা ফাংশন একটা ভিউকে লোড করবে। এখন ধরেন কন্ট্রোলারের কোনো একটা ফাংশন একটা ভিউ লোড করবে, বাট সে ডেটাবেস থেকে ডাটা তুলবে, তখন কি হবে? সো আমি যখন ডাইরেক্ট কন্ট্রোলারে আসি, কন্ট্রোলার যাবে ডেটাবেসের কাছে, ডেটাবেস, হ্যাঁ, মডেলের কাছে, মডেল ডেটাবেসের কাছে যাবে, সে ডাটা তুলবে এবং এই ডাটাটা পাঠিয়ে দেবে কার কাছে? কন্ট্রোলার কাছে। কন্ট্রোলার থ্রো করবে কোথায়? ভিউতে। এখন আমার ইউআরএল এ অলওয়েজ থাকছে কি? কোনো একটা কন্ট্রোলার এবং তার ফাংশনের নাম। কোনো ভিউ বা কোনো মডেলের নাম কিন্তু আমার ইউআরএল এ থাকছে না। অলওয়েজ ইউআরএল এ থাকছে কি? আমার কোনো একটা কন্ট্রোলারের নাম, তারপর তার ফাংশনের নাম। আর মাঝখানে যে ইনডেক্স ছিল তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি কার মাধ্যমে? stxs দিয়ে। সেটা বোঝা যাচ্ছে? সো এই বিষয়গুলো কিন্তু ভালো মতো ধরতে হবে। হ্যাঁ, ফাংশনের নামগুলো কি ভিউয়ের সঙ্গে সম্পর্কিত রেখে করা হয়, রিলেটেড করা হয়। হ্যাঁ, ফাংশনের নামে দুইটা স্ট্যান্ডার্ড আছে। ওকে, এক একজন এক এক ভাবে ফলো করে, বাট আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে জেন স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস। সান জাভার একটা স্ট্যান্ডার্ড আছে। কখনো কখনো আপনারা দেখবেন যে ফাংশনের নামগুলো যদি বলি এরকম লিখছে। যদি ডাটা গেট করা হয়, গেট ডাটা,
এই সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, এটাকে ক্যামেল কেসিং বলা হয়। ক্যামেল কেসিং, ক্যামেল পিঠের উপর দিয়ে উঁচু না, হ্যাঁ, মাঝখান দিয়ে শিক্ষামন তেমন আর কি, ক্যামেল কেসিং বলে। আর আমি যদি এটাকে আমাদের জেন সার্টিফিকেট বা জেন সার্টিফিকেশনের স্ট্যান্ডার্ড বলি, তাহলে এটাকে লিখবো গেট আন্ডারস্কোর ডাটা। যদি আমরা ফলো করি এটা, ক্লাসের প্রত্যেকটা ফাংশনই স্ট্যান্ডার্ডে লিখবো। আর যদি ফলো করি এটা, ক্লাসের প্রত্যেকটা ফাংশন আমরা স্ট্যান্ডার্ডে। আমি বলছি না যে এটা ইউজ করা যাবে না, এটা একটা স্ট্যান্ডার্ড, এটাও একটা স্ট্যান্ডার্ড। এখন একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট পিরিয়ডে আমার 5 জন ডেভেলপার কাজ করছে, প্রজেক্ট ম্যানেজার ব্রিফ করলো যে স্ট্যান্ডার্ডটা এভাবে ফলো করতে হবে, তার মানে সবাই ফলো করবে দিস ওয়ান। স্ট্যান্ডার্ডটা এভাবে ফলো করতে হবে, সবাই ফলো করবে দিস ওয়ান। এখানে কোনো এরর বা স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে না, কারণ নেমিং এর দুইটা স্ট্যান্ডার্ডই আছে, একটা হচ্ছে ক্যামেল কেসিং আর একটা হচ্ছে আন্ডারস্কোরিং। ঠিক আছে, অনেকেই যেটা ফলো করে যে অলওয়েজ আমি স্মল লেটার প্র্যাকটিস করব, দেন দিস ওয়ান। আমি জাভা স্ট্যান্ডার্ড ফলো করব, দিস ওয়ান। এটাকে সানজাভা স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে ক্যামেল কেসিং। নেমিং এর ক্ষেত্রে যত নাম আসবে সব নামই এই স্টাইলে হবে, যত নেম আসবে সব নামই এই স্টাইলে হবে। সেটা বোঝা যাচ্ছে? সো এটা কি আমাদের ভিউ না? ভিউ রেডি আছে, ডেটাবেজও রেডি আছে, কন্ট্রোলারের ফাংশন রেডি নেই, মডেলের ফাংশন রেডি নেই। আমাদের মডেল আছে কিনা সেটাও অ্যাকচুয়ালি আমার একটু চেক করা দরকার। আচ্ছা, তাহলে আমি এই যে সেভ চেঞ্জ বাটনটা যখন প্রেস করব অ্যাড ক্যাটাগরিতে, অ্যাপ্লিকেশন ভিউ অ্যাডমিন অ্যাড ক্যাটাগরি, category name, category description, publication status। এই টেক্সট এরিয়াটার নেম সেট করা হয় নাই, নেম, category, description। সো ফর্মটাতে যাব, ফর্মের অ্যাকশন সেট করতে হবে, অ্যাকশনটা হবে কন্ট্রোলারের ফাংশনের নাম। সো প্রথমে কি হবে, php echo base url, ফাংশনের নামটা কি হবে আমার সুপার অ্যাডমিন। আমি যে কাজটা করছি সেটা সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিনের মধ্যে আমি কাজটা করছি না। সো এই এখানে যত কাজ হবে, আমি এই রেস্ট্রিক্টেড প্যানেলটাতে যত কাজ করব সব কাজ করব সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে। যদি দেখি আমার ওই কন্ট্রোলারে ফাংশন মানে কোড লিখতে লিখতে লাইন নাম্বার মোর দেন 3000 হয়ে গেছে, তখনই আলাদা কোনো একটা কন্ট্রোলারের কথা আমরা চিন্তা করব, কারণ এই কাজগুলো কি সুপার অ্যাডমিন রিলেটেড। সো এখানে যত কাজ আস্তে আস্তে করে আগাতে থাকবে একই কন্ট্রোলারে আমরা লেখার চেষ্টা করব। আর যদি বেড়ে যায় 3000 লাইনের বেশি হয়ে যায়, তখন আমরা আলাদা আরেকটা ক্লাস তৈরি করতে পারি, আদারওয়াইজ আমরা ওই একটা ক্লাসই মেনটেন করতে পারি। ওকে, 3000 লাইনের কোড কিন্তু অনেক বেশি লাইন, তাই না? আচ্ছা আচ্ছা, নাও তো সুপার অ্যাডমিন স্ল্যাশ দিয়ে আমি বলছি আমার কন্ট্রোলারের নাম, ফাংশনের নাম সেভ ক্যাটাগরি। সো সেভ ক্যাটাগরি বলছি, সেভ ক্যাটাগরি ফাংশনটা এখন আমরা লিখবো সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা যাচ্ছি, মেথড, আচ্ছা আচ্ছা মেথডটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে ফর্মের মেথড দেওয়া হয় না, ফর্মের মেথডটা আমি পোস্ট বলছি। এটা একটা পাবলিক ফাংশন আকারে ডিক্লেয়ার করছি। সেভ ক্যাটাগরি একটা অ্যারে তৈরি করে নিচ্ছি, ডাটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে ফার্স্টে আসবে কি ক্যাটাগরি নেম। এই যে ডাটা অ্যারেটা আমি লিখলাম না, যে কোনো নাম হতে পারে, এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটার যে ইন্ডেক্সগুলো আমি লিখবো
সেই ইন্ডেক্সগুলো ডেটাবেজের যে ফিল্ড আছে তার সাথে মিল রেখে করব। কারণ আমি যখন ডাটা ইনসার্ট করব তখন অ্যাক্টিভ রেকর্ডস ইউজ করব। আপনারা গতদিন যে ফাংশনটা দেখেছেন, ইনসার্ট নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, তার ভেতরে টেবিলের নাম আর অ্যারেটা বলে দিলে ইনসার্ট হয়ে যায়, রাইট? সো সে কীভাবে ইনসার্ট করে, ওই ডাটা অ্যারের মধ্যে থেকে যে ইন্ডেক্সগুলো পায় সেগুলোকে ধরে নেয় সে টেবিলের ইন্ডেক্স, আর যে ভ্যালুগুলো থাকে সেগুলো তার করসপন্ডিং ভ্যালু। সো এখানে যদি আমরা নামে ভুল করি ডেটাবেস ফিল্ডের সাথে তাহলে কিন্তু মাইস্কুয়েল এর এরর হবে। ওকে, সো এই কারণে আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে আমি যে ডেটাবেস ফিল্ডের নামগুলো দিয়েছি একই নাম ফর্মের ফিল্ডের নামেও দিয়েছি, যাতে ভুল না হয়। ফর্ম ফিল্ডের নামও যা, ডেটাবেস ফিল্ডের নামও কি ঠিক তাই। সো এটা একটা স্ট্যান্ডার্ড, এটাও কিন্তু কোনো রুলস না। স্ট্যান্ডার্ডটা ফলো করলে ডেটাবেসের ফিল্ড রিলেটেড এরর আসার চান্স অনেকটাই কমে যায় এবং মিনিংফুল হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা গুড প্র্যাকটিস। সো আমি ডাটাটা ধরার জন্য আমি বলেছি যে ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটরের কিছু কিছু জায়গাতে রুলস আছে, যে রুলসগুলো আমাদের আয়ত্ত করে নিতে হবে। যেমন আমি একটা ভিউ লোড করছি, দিস লোড ভিউ, রাইট? ভিউ একটা ফাংশন লোডার ক্লাসের, আমি তার রুলস অনুযায়ী কল করছি। আমি যেরকম মেথড পোস্ট ইউজ করেছি, আমি $_ পোস্ট দিয়ে ডাটাটা ধরতে পারি, বাট কারণ কি, পোস্ট অ্যারের ভেতরে ডাটাটা আছে, বাট আমি যখন এমবিসিতে আছি, ফ্রেমওয়ার্কে আছি, ফ্রেমওয়ার্কের রুলস আমাকে বলছে যে ডাটাগুলো তোমাকে ধরতে হবে পোস্ট নামে ফাংশনের মাধ্যমে, যা আছে ইনপুট ক্লাসে। ওকে, সো ডাটাটা এভাবে ধরতে হয়, দিস ইনপুট, এই দিস ইনপুট হচ্ছে অবজেক্ট, আর তার একটা ফাংশন পোস্ট। পোস্টের ভেতরে আমাদের ফর্মের যে ফিল্ডের নাম, ক্যাটাগরি নেম, সেই ফিল্ডের নাম দিতে হবে, কমা দিয়ে লিখতে হবে ট্রু, যেটা স্ট্যান্ডার্ড। তাহলে ওই ফিল্ডের ভ্যালুটা চলে আসবে কার মধ্যে, আমার ডাটা ক্যাটাগরি নেম অ্যারে ইন্ডেক্সের মধ্যে। একইভাবে আমি 3টে ভ্যালু নিয়ে নেই, category description, পাবলিকেশন স্ট্যাটাস, এটা ছিল ডেটাবেস ফিল্ডের নাম, আমাদের ফর্মের ফিল্ডের নামও কি আছে, পাবলিকেশন স্ট্যাটাস। ফর্ম ফিল্ডের ডাটাগুলো আমার জমা পড়েছে, এবার আমি চেক করি আমার মডেল আছে কিনা। যে রুলসটা আমাদের ফলো করতে হবে প্র্যাকটিস করার জন্য, কোডিং করার জন্য, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কন্ট্রোলার যখন হবে তার করসপন্ডিং মডেল আমরা তৈরি করব। লাইক সুপার অ্যাডমিন কন্ট্রোলারের কাজ আমি অ্যাডমিন মডেল দিয়েও করতে পারি, ইভেন ওয়েলকাম, আমি যে কোনো একটা মডেল তৈরি করেও সেটা করতে পারি। সো এখানে যখন আমরা ফ্রেমওয়ার্কের স্ট্যান্ডার্ড রুলস মেনটেন করছি, স্ট্যান্ডার্ড কোডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য আলাদা আলাদা করে মডেল ক্রিয়েট করে রাখবো। যখনই ওই কন্ট্রোলার ডেটাবেস রিলেটেড কোনো অ্যাকশন করবে তার মডেলটাতে গিয়ে কাজ করবে। আমি ধরছি যে এখানে বলি, আমি যখন কন্ট্রোলারে আছি, কোনো একটা কন্ট্রোলার, আমি যে কোনো কন্ট্রোলার থেকে যে কোনো মডেলে যেতে পারি। আমি কন্ট্রোলার C1 থেকে মডেল M1 M2 M3 তে যেতে পারি, রাইট? ইভেন আমি একটা মডেল ক্রিয়েট করেও প্রত্যেকটা কন্ট্রোলারের কাজ সেখানে করতে পারি। মানে যখনই কন্ট্রোলার ডেটাবেস রিলেটেড কোনো কাজ করবে ওই মডেলে গিয়ে কাজ করবে। বাট গুড প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য একটা একটা করে মডেল। নো, রিলেটেড পার্টের জন্য, সুপার অ্যাডমিনের যত কাজ হবে
অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ব্লগ, ম্যানেজ কমেন্টস, যত পেজ আসছে এগুলো সব সুপার অ্যাডমিনের না। সব কাজ হবে কি সুপার অ্যাডমিন কন্ট্রোলার, একটাই কন্ট্রোলার, আর ওই একটা কন্ট্রোলারের একটা মডেল। একটা পেজের জন্য যদি একটা কন্ট্রোলার হয় তাহলে আমার কতগুলো কন্ট্রোলার? আমার যদি পেজ হয় 100, কন্ট্রোলার কি 100 হবে? একটা পার্টিকুলার পার্ট বা মডিউল বলা হয়, কোন একটা মডিউল, লাইক ফ্রন্ট এন্ডের জন্য আমার একটা ক্লাস, ব্যাক এন্ডের জন্য অ্যাডমিন প্যানেলের জন্য একটা ক্লাস, লগইন প্রসেসের জন্য আরেকটা ক্লাস। আমি যদি আমার অ্যাডমিন প্যানেল বড় দেখি তাহলে হয়তো ম্যাক্সিমাম আমি অ্যাডমিন প্যানেলকে দুই ভাগে ভাগ করে নিলাম, তার জন্য দুইটা ক্লাস। ফ্রন্ট এন্ড যদি বড় হয় তাহলে ফ্রন্ট এন্ডের জন্য দুইটা ক্লাস হতে পারে, বাট একটা ফাইলের জন্য একটা ক্লাস কখনোই না। ফ্রন্ট এন্ডের জন্য আমার একটা ক্লাসই যথেষ্ট। এরকম কি কোনো ইয়ে আছে, মানে প্র্যাকটিস রুল না যে যতটা টেবিল ততটা মডেল? যতটা টেবিল ততটা মডেল, এটা এমবিসি টেকনিক্স বলে। ঠিক আছে, যত টেবিল তত মডেল, এটা ল্যারাভেলের কনসেপ্ট। এখানে আপনি সেটা প্র্যাকটিস নাও করতে পারেন বা আপনাকে বাধ্য করবে না। এই জন্যই বলা হচ্ছে যে লার্নিং এর জন্য, এমবিসি লার্নিং এর জন্য বেস্ট ফ্রেমওয়ার্ক কোডিনেটর। আপনাকে কিন্তু পুরোপুরি একদম রুলস এর মধ্যে ফার্স্টেই আটকে দেবে না, রাইট? অন্যান্য ফ্রেমওয়ার্ক কিছু জিনিস স্ট্রিক্টলি ফলো করে না, কোডিনেটর সেটা ফলো করে না। আগে এমবিসি টাকে শিখিয়ে নিতে সে হেল্প করে, বাট আপনি যখন প্রফেশনাল প্র্যাকটিস করবেন তখন ওই রুলস অনুযায়ী সে আপনাকে যেতে বলে, স্ট্যান্ডার্ড করে দিয়েছে। সো প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য থাকবে কি এক একটা করে আমার মডেল, বাট আমার যে কোনো কন্ট্রোলার যে কোনো মডেলকে অ্যাক্সেস করতে পারে। মানে আমি কন্ট্রোলার C2 তে আছি, সেখান থেকে আমি মডেল 1 এর কোনো ফাংশন অথবা মডেল 3 এর কোনো ফাংশন কল করতেই পারি, বাট আমাকে মডেল 1 বা মডেল 3 লোড করে নিতে হবে যখন ফাংশন কল করব। বিষয়টা বোঝা যাচ্ছে? প্র্যাকটিসটা কি হচ্ছে, প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য একটা একটা করে মডেল আমাকে করতে হবে। ওই কন্ট্রোলারের রিলেটেড যত মডেল ফাংশন হবে, মানে যত ফাংশন আমি ডেটাবেস রিলেটেড করব সব কি ওই মডেলে দেব। ঠিক আছে? এভাবে করলে যেটা হবে যে আমার ফাংশনগুলো খুঁজে পেতেও সহজ হবে যে কোন পার্টের কাজ কোন কন্ট্রোলার এবং কোন মডেল দিয়ে করা হচ্ছে। ইন্ডিভিজুয়াল ডেভেলপার যখন কাজ করবে তখন কিন্তু সাবভার্সন টুল ইউজ করা হয়। মনে করেন যে আমাদের ডেভেলপার্সরা কাজ করছে, রাইট? আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে যিনি হয়তো বাসায় বসেই তাদেরকে গাইড করছেন। এনাদের বলা হচ্ছে যে আপনি যতটুকু কাজ করেছেন সেটা কমিট করে দেন। কেউ কারো ক্লাস বা ফাইলে কাজ করছে না, ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক ক্লাস বা ফাংশন বা ফাইল নিয়ে কাজ করছে। কমিট করার অর্থ হচ্ছে সে যে কাজটা করলো সেটা সরাসরি সাবভার্সন টুলে চলে গেল, যেটা লাইভ সার্ভারে রাখা আছে। আমি যখন আপডেট করে নিব, আমি যেখানেই থাকি না কেন, ইন্টারনেট কানেকশন থাকলে আমি আপডেট করে যখন হেডার থেকে আপডেট করে নিব আমার প্রজেক্টটা, তারা যে কাজটা করে দিল সেটা আবার আমার মেশিনে চলে আসবে। আমি ইনস্ট্যান্ট কোডগুলো দেখতেও পারবো, চেকও করতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ, না কমিট না ফাংশন নয়, ফাংশন এটা অ্যাকচুয়ালি সাবভার্সন টুল। টর্টোস SVN নামে একটা সাবভার্সন টুল আছে, তার একটা কমান্ড হচ্ছে কি কমিট। ঠিক আছে, টুল কমান্ড বলা হয় কমিট। সো এখানে যেটা করা আছে, প্রত্যেককে আলাদা আলাদা পার্টে কাজ দেওয়া আছে। কেউ হয়তো ফ্রন্ট এন্ডের কোনো একটা টপিক নিয়ে কাজ করছে, কোনো একটা এরিয়া, ওই ফ্রন্ট এন্ডেরই আরেকটা আলাদা পার্ট নিয়ে হয়তো কাজ করছে অন্য কোনো একজন ডেভেলপার। কোনো একজন ডেভেলপার ফ্রন্ট এন্ডের টিউটোরিয়ালস নিয়ে কাজ করছে, কোনো একজন ডেভেলপার ফ্রন্ট এন্ডের পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছে, কোনো একজন ডেভেলপার ফ্রন্ট এন্ডের ড্যাশবোর্ড নিয়ে কাজ করছে, কোনো একজন ডেভেলপার হয়তো অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড নিয়ে কাজ করছে। প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা জব, বাট প্রজেক্ট কি একটাই। তাহলে কি এরকম সম্ভব যে আউটসোর্সিং এ এরকম করে ভাগ করে দেওয়া যায় কাজ? যদি টিম থাকে, টিমে কাজ করা হয়। মূলত এখন ইউজ হচ্ছে গিট নামে একটা, গিট ল্যাব, গিট ব্যাশ, গিট ল্যাব যেটাকে বলা হয়, গিটে তুলে তুলে এই কাজগুলো করা হয়। এটা টর্টোস SVNটা অ্যাকচুয়ালি লাইভে যখন দেওয়া হয় সেটা হচ্ছে পেইড ভার্সন আর কি। আমরা যেরকম ওই সার্ভারটা ইউজ করি, পেইড সাবভার্সন টুলটা ইউজ করি, বাট গিট হাব তো বা গিট ল্যাব তো ফ্রি, ম্যাক্সিমামই গিট ইউজ করে। না, সো যেটা বলছিলাম যে ওর জন্য কি ক্লাস, ফাংশন, ফাইল সবই কি আলাদা আলাদা। বিষয়টা বোঝা যাচ্ছে? আবার এরকম আছে যে মনে করেন আমি কোনো একটা কন্ট্রোলার লাইক সুপার অ্যাডমিনে আছি, অন্য কেউ আরও একজন ওই সেম কন্ট্রোলারেই কাজ করছে। তখন প্রবলেম হয় কি, দেখা যায় যখন দুজনই কমিট দিয়ে দিয়েছে কনফ্লিক্ট হয়ে গেছে।
মানে একই লাইনে যখন কোড চলে আসে তখন কি হয়ে যায়, কনফ্লিক্ট হয়ে যায়, কোডগুলো রেড মার্ক হয়ে যায়, এটা কার কোড ওইটা কার কোড সব বোঝা যায়। মানে এই ফাইলের এই অংশটুকু কোডটুকু কে লিখেছে সেটা কিন্তু আমি সাবভার্সন টুল থেকে দেখতে পারি। মানে কার কোডটা, মানে দুইটা কোডই রাখতে হবে নাকি কোনো একটা কোড বেশি এসেছে নাকি অ্যাবনর্মাল কোড সেটাকে আমি রিমুভ করবো নাকি কোনটা অ্যাকসেপ্ট করবো সে ধরনেরও প্রসেস আছে। আমি হয়তো অ্যাকসেপ্ট করে নিলাম, লাইক আমারটা তারটা রিমুভ হয়ে গেল, অথবা আমি বোথকে মার্জ করে দিলাম, সবই ওখানে বসে বসে করা যায়। ইভেন আমি ধরেন আজকের কাজ পর্যন্ত ডান, আমার মেশিন ক্র্যাশ করেছে, আমি হয়তো কমিট করে গিয়েছিলাম, আমার মেশিন ক্র্যাশ করেছে, আমি আবার আপলোড মানে আপডেট নিয়ে নিলে আমার সকল কাজ লাইভ থেকে আমার মেশিনে চলে আসবে। হুম, যে জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে ডেটাবেস, দ্বিতীয়ত হচ্ছে কনফিগ, কনফিগের বেস ইউআরএল ডোমেনের নামটা দিয়ে দিতে হবে, হ্যাঁ সেই নামেই আপনার বেস ইউআরএল বসিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ডেটাবেস ফাইলে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, লাইভ সার্ভারে ডেটাবেস ক্রিয়েট করবেন, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে আপনাকে, ডেটাবেসের নাম দেবে, সো ওখানে সেটিংসটা করে দিতে হবে। আর এসটিএক্সএসে গিয়ে আপনার এসটিএক্সএস ফাইলটাতে কিছু মডিফিকেশন লাগবে, ডোমেনের নাম দিতে হবে না। নর্মালি 3 আগ পর্যন্ত এসটিএক্সএসে ওই প্রজেক্টের নাম যেটা সেটা আমরা দিই না, এসটিএক্সএসে ওই জায়গাটা নাল রাখতে হতো, এখন এসটিএক্সএসটাকে কিছুটা চেঞ্জই করে ফেলতে হয়। ওকে, সেটা আমরা করে দেখাবো লাইভে, যখন ফাইল তুলবো তখন দেখাবো যে এসটিএক্সএসটা কি চেঞ্জ আনতে হচ্ছে। এসটিএক্সএসে নর্মালি যেটা করতে হয়, কোনো সার্ভার জাস্ট প্রজেক্ট ফোল্ডারটার নাম সরিয়ে দিলেই হয়ে যাবে, আদারওয়াইজ আপনার প্রজেক্ট রান করবে, দুইটা চেঞ্জ করলে প্রজেক্ট রান করবে, আপনার ইউআরএল এর মাঝখানে শুধু index.phpটা রয়ে যাবে। index.php বাদ দিয়ে দিতে হলে এসটিএক্সএসটা নতুন করে লিখতে হবে, এটা ভ্যারি করে সার্ভার টু সার্ভার। আপনি যে সার্ভারে আপলোড করছেন সেই সার্ভারে এসটিএক্সএস অন্য আরেকটা সার্ভারের এসটিএক্সএস এর সাথে মিল নাও হতে পারে, ডিফারেন্ট একটা এসটিএক্সএস হতে পারে। বিষয়টা বোঝাতে পেরেছি? এই কারণেই কিছু ভেরিয়েশন আসে, ফিক্স কোনো রুলস নেই, বাট লোকালে কাজ করার জন্য আমি যে এসটিএক্সএস দিয়েছি সেটাই ফিক্সড। যে কোনো লোকালে কাজ করবে কি আমাদের এসটিএক্সএসটা, বাট এই এসটিএক্সএসটা যে লাইভে যে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই। লাইভে গিয়ে তার সার্ভারে কোন এসটিএক্সএসটা কাজ করবে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের তৈরি করে নিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি মডেলের মধ্যে গিয়ে আমি একটা নতুন মডেল তৈরি করব যেটাকে আমরা বলছি সুপার অ্যাডমিন মডেল। একটা পিএসপি ক্লাস তৈরি করি, সুপার অ্যাডমিন মডেল। সুপার অ্যাডমিন মডেল এক্সটেন্ড করবে কাকে? সিআই মডেলকে। আজকে একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমার এই সুপার অ্যাডমিন কন্ট্রোলারটা নাম্বার অফ টাইম সুপার অ্যাডমিন মডেলকে অ্যাক্সেস করবে। সো আমরা নর্মালি ফার্স্ট ডেতে যেটা শিখেছিলাম যে কোনো একটা মডেলকে লোড করতে গেলে এভাবে লিখতে হয়, দিস লোড মডেল বলে, আমি যদি এখানে মডেলের নাম বলে দেই সুপার অ্যাডমিন মডেল, তাহলে আমি এই ফাংশনের মধ্যে এই নামেই একটা অবজেক্ট পেয়ে যাই। বলেন আমি কিন্তু অ্যাড ক্যাটাগরি নামে কোনো একটা মডেল ক্রিয়েট করি নাই, মডেল বা কন্ট্রোলার করি নাই। আচ্ছা, আলাদা করলে আবার এই সিকিউরিটিটা এভাবেই ইমপ্লিমেন্ট করতে হবে সেখানে। না, দরকার নেই, আমার দরকার নেই, আমি করতে পারি হয়তো যে সেন্স নিয়ে করেছে যে আপনাদের দেখাচ্ছে যে আলাদা আলাদা কন্ট্রোলার তৈরি করা যায়, আলাদা মডেল তৈরি করা যায়, বাট আমি বলবো যে সুপার অ্যাডমিন বা একটা ক্লাস যদি রিলেভেন্ট বা রিলেটেড কোনো টপিক আসে সব কিছু একটা ক্লাসের মধ্যেই করতে, যদি না সেটা 300 লাইন অফ কোড ক্রস না করে। যদি ক্রস করে দেন আমি চিন্তা করবো এটাকে ভেঙে ফেলতে হবে আমাকে, বুঝতে পেরেছেন? আমি কিন্তু একই কন্ট্রোলার করেছি, আমি সুপার অ্যাডমিনেই আছি,
আচ্ছা, আমি সেভ ক্যাটাগরিতে আছি। কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি একটা মডেল লোড করতে পারি এভাবে, ওই ফাংশনের মধ্যেই সেটা কাজ করবে। এই কাজটা যদি এখানে করি, দেখেন তিনটা পদ্ধতি। আমি যদি মডেলের লোডিংটা কনস্ট্রাক্টরে রেখে দেই, তাহলে এই কন্ট্রোলারের মধ্যে যত ফাংশন আছে সবাই এই অবজেক্টটা পেয়ে যাবে। তার মানে প্রতিবার প্রত্যেকটা ফাংশনের মধ্যে এই মডেলটা আমাকে লোড করতে হচ্ছে না। ক্লিয়ার? স্যার, আগে আমি দেখিয়েছিলাম যে ইন্ডিভিজুয়াল ফাংশনের মধ্যে কিভাবে লোড হচ্ছে। আমি ওই লাইনটাকে তুলে এনে কার মধ্যে দিয়ে দিয়েছি? কনস্ট্রাক্টরে। তখন দেখা যাচ্ছে যে সেটার ওই কন্ট্রোলারে আর দ্বিতীয়বার লোড করার প্রয়োজন পড়ছে না। আপনি কমিটির যে কাজটা বললেন, এটা কি কমিটিং যে অবজেক্ট, এবং এখানে আছে একটা পাবলিক ফাংশন কমিটি, এটা কি না? এটা সাবভার্সনের একটা কমান্ড, এটা একেবারে রিলেটেড না এই টপিকের সাথে। এবার একটা বিষয় বলি, আমি সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে লোড দিয়েছিলাম, তাই না? সুপার অ্যাডমিন কন্ট্রোলারের কনস্ট্রাক্টরে লোড দিয়েছিলাম। তাহলে কি হতো যে এই কন্ট্রোলারের মধ্যে যত ফাংশন আছে সবাই এই অবজেক্টটা পেয়ে যেত, রাইট? এখন আসি, আমি আরও একটা জায়গায় রাখতে পারি, সেটা হচ্ছে অটোলোড। আমরা অটোলোডে ফার্স্টে দেখিয়েছিলাম না? অটোলোডে সবার শেষে গিয়ে একটা জায়গা আছে মডেল। এখানে যদি লোড দেই, আমরা কি এই জায়গাটাকে গ্লোবাল বলি না? এখানে যা রাখা হয় গ্লোবালি সবাই পেয়ে যায়। তার মানে এখানে রাখলে আমার আর অন্য কোথাও থেকে আমাকে লোড করার প্রয়োজন পড়বে না, সরাসরি এই অবজেক্টটা নিয়ে আমি কাজ করতে পারবো। একটা বেশি রাখা যাবে না? হ্যাঁ, কমা দিয়ে আপনি হাজারও লিখতে পারেন, যেহেতু এটা অ্যারে। সো আমি আরেকটা মডেল লোড করলাম, আরেকটা মডেল লোড করলাম, আরেকটা মডেল লোড করলাম। কন্ট্রোলার থেকে আর কল করার প্রয়োজন পড়বে না। এটাই সহজ, তাই না? আমি লাস্টে এটাই রেখে দেব। আমি শেষ পর্যন্ত আসি এখানে রাখার জন্যই। বাট প্রথম থেকে দেখাচ্ছিলাম ফাংশন থেকে যখন বুঝে গেছি তখন দেখালাম কোথায়? কনস্ট্রাক্টরে। কনস্ট্রাক্টর যখন বুঝলাম তখন আমি রাখছি কোথায়? এমন একটা জায়গায়, সেখানে রাখলে আর অন্য কোথাও থেকে আর লোড করার দরকার পড়বে না, রাইট? অটোলোডের লাইন নাম্বার 129, যেখানে আমি এনে সুপার অ্যাডমিন মডেলটা রেখে দিয়েছি। সো এই মডেলটা এখন আমি যে কোনো কন্ট্রোলার থেকেই অ্যাক্সেস করতে পারবো। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলে। হ্যাঁ।